আচ্ছা, আজ আমি শুরু করছি ইলেকট্রোম্যাগনেটিজম, দ্যাট ইজ দ্য চ্যাপ্টার অফ ইউনিট 3। ঠিক আছে, তো দেখো প্রথমে আসছি ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট কি। অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিজম কনসিস্টস অফ 3 পার্টস। নাম্বার 1 ইলেকট্রোস্ট্যাটিক, নাম্বার 2 কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, নাম্বার 3 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কে আগে জেনেছি, এবারে আমরা জানবো কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। দেখো ইলেকট্রোস্ট্যাটিক ব্যাপারটা কখন আসে না, যখন চার্জ ইজ অ্যাট রেস্ট। বোঝা গেল? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক, স্ট্যাটিক মিন্স রেস্ট অ্যাট এ পার্টিকুলার পজিশন। ঠিক আছে, তো যখন চার্জ রেস্টে থাকে তখন যে সমস্ত প্রপার্টি গুলো দেখায়, দ্যাট ইজ দ্য পার্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, এবারে আসছি কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি কখন আসে না, একটা চার্জ যখন রেস্টে না থেকে মুভ করতে শুরু করে, মনে করো একটা কিউ চার্জ মুভ করছে, চার্জ যখন মুভ করে তখন কি হবে না, একটা কারেন্ট প্রডিউস হয়, তখন তাকে বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। মানে এখানে একটা চার্জ মুভ করছে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে আসছি ম্যাগনেটিজম। তোমরা কম বেশি সবাই ম্যাগনেট সম্পর্কে শুনেছো। ম্যাগনেটিজমের ক্ষেত্রে মানে কারেন্টের সঙ্গে ম্যাগনেটিজমের রিলেশনটা কোথায় না, এই রিলেশনটা ফার্স্ট এস্টাবলিশ করেছিলেন ইন দ্য ইয়ার 1820 সায়েন্টিস্ট ক্রিস্টিয়ান হান্স ওরস্টেড। ইনি ছিলেন ড্যানিশ সায়েন্টিস্ট ক্রিস্টিয়ান হান্স ওরস্টেড। তো তিনি কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে ম্যাগনেটিজমের একটা রিলেশন এস্টাবলিশ করে ফেলেছিলেন। ঠিক আছে, কি রিলেশন করেছিলেন সেই সম্পর্কে আমরা একটু পরে জানবো। তাহলে দেখো ইলেকট্রোস্ট্যাটিক মানে চার্জ ইজ অ্যাট রেস্ট কন্ডিশন, কারেন্ট ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম মানে চার্জ মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে, এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দ্য থার্ড পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিজম ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, সেটা কখন হবে, when charge moves with a constant acceleration। যখন একটা চার্জ অ্যাক্সিলারেটেড হয়ে মুভ করছে তখন সেখানে আসবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস সম্পর্কে আমরা পরে জানবো। ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট ইউনিটে জেনেছি, এখন আমরা জানবো এইটা সম্পর্কে। বুঝা গেল? তাহলে আরেকবার দেখো, ইলেকট্রোম্যাগনেটিজমের 3টি পার্ট। নাম্বার 1 ইলেকট্রোস্ট্যাটিক, দ্যাট ইজ চার্জ ইজ অ্যাট রেস্ট। নাম্বার 2 কারেন্ট ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, দ্যাট ইজ চার্জ মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড। এন্ড নাম্বার 3 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দ্যাট ইজ চার্জ মুভস উইথ এ অ্যাক্সিলারেশন, উইথ অ্যান অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে আমরা এখানে কোনটা জানবো না, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম নিয়ে। এই যে কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে ম্যাগনেটিজমের রিলেশন কে প্রতিষ্ঠা করেছিল প্রথমে, ক্রিস্টিয়ান হান্স ওরস্টেড, ড্যানিশ ফিজিসিস্ট ক্রিস্টিয়ান হান্স ওরস্টেড। তো আমরা এই দুটো জিনিস এখন আউট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবারে আসছি ওরস্টেডস এক্সপেরিমেন্ট। In the year 1820, Christian Hans Ørsted first established the relation between current and magnet. তিনি প্রথম প্রুফ করেছিলেন বা দেখিয়েছিলেন এক্সপেরিমেন্টালি যে কোনো একটা ওয়্যারের ভেতর দিয়ে যদি কারেন্ট যায় তখন অবভিয়াসলি ওই ওয়্যারের পাশাপাশি যে রিজিয়ন আছে সেই রিজিয়নে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। তো তিনি কি করেছিলেন, ওনার এক্সপেরিমেন্টটা একটু দেখে নেওয়া যাক। তিনি করেছিলেন কি, একটা ব্যাটারি লাগিয়ে দিলেন একটা চাবির সাহায্যে এবং সেটা একটা ওয়্যারের সঙ্গে যুক্ত করে দিলেন। ঠিক আছে, এখন এই ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, মনে করা যাক কারেন্ট যাচ্ছে এই দিকে আই কারেন্ট। ঠিক আছে, এখন এর নিচেই একটি ম্যাগনেটিক নিডলকে রেখে দেওয়া আছে, ম্যাগনেটিক নিডল রাখা আছে। তো এই যে ম্যাগনেটিক নিডলটা দেখা গেল যখনই কারেন্ট ফ্লো করতে শুরু করেছে তখনই ম্যাগনেটিক নিডলের একটা ডিফ্লেকশন আসছে। কোন দিকে ডিফ্লেকশন সেটা পরে জানবো। তাহলে যখনই কারেন্ট ফ্লো করছে ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন হচ্ছে। কারেন্টের ভ্যালুটাকে যদি ইনক্রিজ করে দেয় ডিফ্লেকশনটাও বেড়ে যায়। কারেন্টের ভ্যালুটাকে যদি রিভার্স ডিরেকশনে চালিয়ে দেয় ডিফ্লেকশনটাও রিভার্স ডিরেকশনে চলে আসে।
তিনি তখন বুঝলেন অবভিয়াসলি এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাই একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, যেই ম্যাগনেটিক ফিল্ডটা এই নিডলটাকে ডিফ্লেক্ট করছে। বুঝা গেল? সুতরাং কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, সেই ওয়্যারের যে সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংসে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ওকে, এবারে আসছি এই যে ডিফ্লেকশনটা, তার ডিরেকশনটা কেমন ভাবে দেখব। ডিরেকশন অফ দ্য ডিফ্লেকশন অফ দ্য ম্যাগনেটিক নিডল, দিস ইজ নোন এজ ম্যাগনেটিক নিডল। ঠিক আছে, ম্যাগনেটিক নিডল সম্পর্কে একটু বলে রাখি। ম্যাগনেটিক নিডল হলো খুব ছোট্ট ম্যাগনেট, যে ম্যাগনেটগুলোকে আমরা এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করে থাকি। এর এই পোরশনটা নর্থ পোল আর এই দিকটা থাকে সাউথ পোল। ঠিক আছে, তো এই ম্যাগনেটিক নিডল যখন এখানে নিচে রাখা হচ্ছে তখনই তার ডিফ্লেকশন হচ্ছে। এবারে আসছি ডিরেকশন অফ দ্য ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনটা কোন দিকে হবে সেই সংক্রান্ত যে রুল আছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাম্পিয়ারস সার্কিটাল ল। সরি, অ্যাম্পিয়ারস সুইমিং রুল। ওকে, কি বলা হলো? দ্যাট ইজ দ্য অ্যাম্পিয়ারস সুইমিং রুল। তো এবারে দেখো অ্যাম্পিয়ারস সুইমিং রুলটা কি। অ্যাম্পিয়ারস সুইমিং রুল হচ্ছে ইমাজিন এ ম্যান swims along the direction of the current such that the direction of its face is towards the needle. Then the deflection of the left hand of the man is towards the deflection of the north pole of the magnetic needle. ঠিক আছে, তাহলে the north pole of the needle will deflect towards the left hand of the man. তাহলে নর্থ পোলটা কোন দিকে ডিফ্লেক্ট করবে? নর্থ পোল ম্যাগনেটের এই যে নর্থ পোলটা আছে এটা ডিফ্লেক্ট করবে লেফট হ্যান্ড অফ দা ম্যান। ঠিক আছে, ম্যান যিনি আছেন তাকে কিভাবে সুইম করতে হবে? দেখো, ধরে নাও এই দিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে যেই ব্যক্তিটি এখানে সুইম করছেন ঠিক আছে, তার ফেসটা থাকবে এই দিকে, যেই দিকে ম্যাগনেটিক নিডলটা আছে। ওকে, তো ম্যাগনেটিক নিডলের দিকে ফেস থাকবে এবং ইনার যেই দিকে কারেন্ট যাচ্ছে সেই ডিরেকশনে উনি যদি যান, তার লেফট হ্যান্ড বলতে এইটাকে বোঝাবে লেফট হ্যান্ড। তাহলে নর্থ পোলটা লেফট হ্যান্ডের দিকে যাবে, সাউথ পোলটা উল্টা দিকে আসবে। এটাই হলো অ্যাম্পিয়ারস সুইমিং রুল। ঠিক আছে, এটাকে মনে রাখার জন্য একটা শর্টকাট একটা রুল মনে রাখতে পারো, স্নো রুলও বলা হয়। স্নো কেন বলা হয় না, সাউথ টু নর্থ ওভার দা নিডল এটা যদি হয় তখন যে নর্থ পোলটা থাকে সেটা ওয়েস্ট ডিরেকশনে যায়। সাউথ টু নর্থ ওভার দা নিডল থ্রু ওয়েস্ট ডিরেকশন। ঠিক আছে, সাউথ টু নর্থ ওভার দা নিডল, তখন নর্থ পোলটা যাবে ওয়েস্ট ডিরেকশনে, তাই এটাকে বলা হয় স্নো রুল। একটু দেখো, ধরে নেওয়া যাক এইখানে সাউথ, এটা হলো নর্থ। ঠিক আছে, তাহলে সাউথ থেকে নর্থের দিকে যখন কারেন্ট যাবে, সেই মোমেন্টে এইটা হলো ওয়েস্ট ডিরেকশন। এই যে নিডলটা, ম্যাগনেটিক নিডলটা এই দিকে ছিল, এখন সেটা এই দিকে বেঁকে চলে আসবে। দ্যাট ইজ দ্য স্নো রুল। ঠিক আছে, তারপরে এবারে আমি আসছি তোমাদের এই যে কোন ডিরেকশনে যাবে ম্যাগনেটিক নিডলটা, তার কয়েকটা এক্সাম্পল আর একটু বোঝাই। ধরে নেওয়া যাক এই দিকে কারেন্ট যাচ্ছে আই। ওকে, এইখানে একটা ম্যাগনেটিক নিডল আছে, তার নর্থ পোলটা এইদিকে, সাউথ পোলটা এইদিকে। এবারে বলো দেখি না, নর্থ পোলটা কোন দিকে যাবে? অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সুইমিং রুল, তুমি মনে করো এই দিকে কেউ একজন সাঁতার কাটছে, তাহলে তার লেফট হ্যান্ড থাকবে এই দিক বরাবর, এই ডিরেকশনে, তার মানে এই দিকটাতে হবে নর্থ পোলের ডিফ্লেকশন। এরপরে মনে করো কারেন্টের ডিরেকশনটা উল্টে দেওয়া হলো, এইটা নর্থ, এটা সাউথ, তখন কোন দিকে হবে? এবারে সেই যে পারসন যিনি সাঁতার কাটছিলেন তাকে এই দিক দিয়ে সাঁতার কাটতে হবে,
এইভাবে, তখন সেখানে কোন দিকে হবে, এদিকে যদি সাঁতার কাটে তখন লেফট সাইড এটা, তখন সেটা এই দিকে তখন রিফ্লেকশন হবে। এরপরে মনে করা যাক এই যে ডিরেকশনটা, ধরো এই দিকে কারেন্ট যাচ্ছে আই, আমি এই বরাবর ম্যাগনেটিক নিডলটাকে রাখলাম, এইটা নর্থ পোল এটা সাউথ পোল, তখন কোনো রিফ্লেকশন হবে না। there have no any deflection at this situation, বুঝতে পারলে? বা তুমি যদি এই দিকে নর্থ পোল এবং এই দিকে সাউথ পোল কে রাখো তখনও কোনো রিফ্লেকশন পাবো না আমরা। এবারে মনে করো তুমি কারেন্ট যাচ্ছে এই দিকে, উপরে আছে ম্যাগনেটিক নিডল, তখন কিন্তু ডিরেকশনটা পুরোপুরি উল্টে যাবে, মানে যেই ডিরেকশনে নর্থ পোল আগে যাচ্ছিল এখন তার উল্টা দিকে যাবে, বুঝতে পারলে? তাহলে নিচে থাকলে যেদিকে যাচ্ছে, যদি কারেন্টটার উপরে যদি ম্যাগনেটিক নিডলকে রাখা হয় তখন সেটা পুরো অপোজিট ডিরেকশনে যেতে শুরু করবে। ওকে, বেশ, নেক্সট এরপরে আসছি ম্যাগনেটিক ফিল্ড। দেখো ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বুঝি, কোনো একটা ম্যাগনেটকে যেই এরিয়াতে রাখা হবে সেই এরিয়াতে ওই ম্যাগনেট অন্য কোনো ম্যাগনেট বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাকশন করে বা রিপালশন করে, ম্যাগনেট হলে সেম পোল হলে রিপালশন করবে, তো এটাকে এই রিজিয়নটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এরপরে আসা যায় ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। জাস্ট লাইক অ্যাজ দ্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এখানেও ম্যাগনেটিক লাইন অফ ফোর্স পাওয়া যাবে। কি রকম না, ধরে নেওয়া যাক এই একটা ম্যাগনেট আছে, এটাকে বলা হয় কি বার ম্যাগনেট, জাস্ট লাইক আছে বার, তাই এটাকে কি বলা হচ্ছে বার ম্যাগনেট। এবারে ধরো এই জায়গায় একটা আমি আইসোলেটেড নর্থ পোলকে রেখে দিলাম, যদিও আইসোলেটেড নর্থ পোল পাওয়া যায় না কখনো, ধরে নিচ্ছি আইসোলেটেড নর্থ পোলকে আমি এখানে রেখে দিলাম, তাহলে এটা কোন ডিরেকশনে যাবে, নর্থ পোল এই নর্থ পোলকে রিপালস করবে, তার মানে সেটা বাইরের দিকে বেরিয়ে যাবে। আবার এদিকে রাখলে এই দিকে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে। যদি এটা সাউথ পোলের দিকে রাখা হয় এইভাবে এন্টার করবে। এই যে লাইনগুলো এটাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডেফিনেশন কিভাবে দেব না, দ্য পাথ ফলোড by an isolated north pole in the magnetic field is known as magnetic line of forces। ঠিক আছে, তো এই যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স দ্যাট ইজ অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে যাবে, নর্থ থেকে বেরোবে সাউথের দিকে যাবে, এই লাইন অফ ফোর্স সম্পর্কে আমরা পরে আবার জানবো। তো এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া রাখলাম। এরপরে আসছি ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, সিজিএস ইউনিট কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের সিজিএস ইউনিট হলো গস। ঠিক আছে, আর এসআই তে কি হবে, এসআই তে এটা হবে টেসলা। এদের মধ্যে রিলেশন কি, 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গস, 1 টেসলা দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গস। তাহলে এটাই হলো এদের মধ্যে রিলেশন। নেক্সট এরপরে আসছি আমি, এটা তো গেল বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এবারে আসছি আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কেমন হবে। তাহলে ধরে নাও এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হবে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাওয়া যাবে রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে বা রাইট হ্যান্ড থাম রুল দিয়ে, যে কোনো একটা দেখে রাখলেই হবে। What is right hand thumb rule? If a conductor carrying current is imagined to be held with the right hand such that the direction of the current is along towards the direction of the thumb, ধরে নাও এইটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, আমি এটাকে এইভাবে ধরলাম, এমন ভাবে ধরলাম যাতে করে এই কারেন্টের ডিরেকশনটা আমার লেফট রাইট হ্যান্ডের থাম্বের ডিরেকশনের দিকে থাকে, then the direction of the rest of the fingers will give the direction of the
লাইন অফ ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস। তাহলে দেখো এই যে রেস্ট ফিঙ্গার, বাকি যে ফিঙ্গারস গুলো আছে এইগুলো আমাকে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের ডিরেকশন দেখাবে। তাহলে সেটা কেমন হচ্ছে, এই দিকে কারেন্ট গেলে এইভাবে, ঠিক আছে। আবার যদি কারেন্টের ডিরেকশনটা নিচে চলে আসে তখন দেখো এই দিকে হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, উপরে হলে এদিকে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি এই ডিরেকশনে যদি কারেন্ট যায়, আমার ডিরেকশন লাইন অফ ফোর্সটা কেমন হবে দেখো, এই ডিরেকশনে, ঠিক আছে। শুধু একটা লাইন অফ ফোর্স নয়, এরকম অনেক লাইন অফ ফোর্স পাওয়া যাবে, বুঝতে পারলেন। এরপরে ধরো এটা উল্টা দিকে আসছে, তখন ডিরেকশন অফ লাইন অফ ফোর্সটা কেমন হবে, এইভাবে। আমাকে এখন এইভাবে দেখতে হবে, তার মানে এর ডিরেকশনটা পুরোটাই উল্টে যাবে এই দিকে, বুঝতে পারলেন। দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য লাইন অফ ফোর্সেস, ওকে। তাহলে যখন কারেন্টটা এই দিকে যাচ্ছে তখন এভাবে আসে। এবারে ধরো এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু অন্যভাবে দেখি। ধরে নেওয়া যাক আমি কারেন্টটাকে সাইড দিয়ে দেখছি না, কারেন্টটাকে দেখছি আমি উপর দিয়ে, আপ থেকে ডাউনওয়ার্ডের দিকে। তখন যদি কারেন্টটা আমার দিকে বেরিয়ে আসে সেটাকে আমরা ডট দ্বারা প্রকাশ করি। এর মানে কি বোঝালো, দ্য কারেন্ট ইজ ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। আবার যদি কারেন্টটা ডাউনওয়ার্ড হয় সেটা ক্রস দ্বারা ডিনোট করি। তো ধরে নেওয়া যাক কারেন্টটা আপওয়ার্ড ডিরেকশনে আসছে, এরকম, ঠিক আছে। এখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, লাইন অফ ফোর্সের ডিরেকশনটা কেমন হবে দেখো। তাহলে কারেন্টটা আসছে এইদিকে, এই বরাবর, তাহলে এইভাবে, মানে ঠিক আছে। এটা হচ্ছে আপওয়ার্ড ভিউ, ঠিক আছে। এবারে যদি তুমি এইটার জন্য তাকাও তখন কেমন আসবে, এই, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস, ওকে। এরপরে এই জায়গা থেকে আমরা কিভাবে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড পাবো। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেতে হলে তোমাকে ধরো এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড চাই বা এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড চাই, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানতে হবে। যদি আবার এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড চাই তখন এই পয়েন্টে ট্যানজেন্ট টানবো। এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড চাইলে এই পয়েন্টে, এখানে হলে এই দিকে, এখানে হলে এই দিকে, এন্ড সো অন, এই দিকে, ঠিক আছে। তার মানে যেটা দেখা যাচ্ছে যে এই যে লাইনটা এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি, বিকজ দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট। এটা হচ্ছে দ্য ট্যানজেন্ট। তো যে কোনো পয়েন্টে যদি এখানে হয় তখন হবে এই দিকে, এখানে হলে এই দিকে, এখানে হলে এই ডিরেকশনে, এখানে হলে এই ডিরেকশনে। এটাতে যদি দেখাই কেমন হবে দেখো, এই ডিরেকশনে, এই পয়েন্টে হলে এই ডিরেকশনে, এই পয়েন্টে হলে এই ডিরেকশনে, এটা বুঝতে পারলেন। তাহলে এখানে যে কোনো একটা পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট টানতে পারি তখনই আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পেয়ে যাব। বেশ, এটা তো গেল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে কারেন্ট যাওয়া মানেই সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পেয়ে গেলাম। এবারে আসছি ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো এবারে আসছি ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এটা জানা যায় দুটো ভাবে, এক বাই ইউজিং বায়ো-সাভার্ট ল and number 2 by Ampere's circuit law, okay। তাহলে এক নম্বর হচ্ছে বাই ইউজিং বায়ো-সাভার্টস ল, নাম্বার 2 বাই ইউজিং অ্যাম্পিয়ার সার্কিট ল, ঠিক আছে। তো প্রথমে আমরা কোনটা জানবো না, বায়ো-সাভার্টস লটা জানবো, ঠিক আছে। দেখ বায়ো-সাভার্টস ল, তাহলে এটা পরে, এটা এখন আউট করে দিলাম। বায়ো-সাভার্টস ল কি না, অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্টস ল consider a very small current segment DL, consider a very small current segment which is carrying current I and the length of this current segment is equal to DL.
of a conductor carrying current I. The strength of the magnetic field at a distance r at an angle theta at a point P is dB. Then according to Biot-Savart's law, dB is directly proportional to current, dB is directly proportional to length of the conducting wire, dB is inversely proportional to square of the distance between them, and dB directly proportional to sin theta. এখানে থিটাটা কোনটা না dl যেদিকে, দেখো কারেন্ট যেদিকে dl এর ডাইরেকশনটা সেম ডাইরেকশন, এইটা হচ্ছে r এর ডাইরেকশন, the angle between dl and r is theta. So by combining these four you can write that dB is varies I dl sin theta divided by r square. Clear হলো? তাহলে I dB varies I dl sin theta divided by r square, or dB is equal to mu 0 divided by 4 pi I dl sin theta divided by r square. This is the expression of magnetic field due to a current segment dl at a distance r at an angle theta when current through the conductor is equal to I. ঠিক আছে, তো এটাই হচ্ছে Biot-Savart's law এক্সপ্রেশন। এরপরে আমি আসছি এই যে মিউ জিরো। হোয়াট ইজ মিউ জিরো? মিউ জিরো কে বলা হয় পারমিয়াবিলিটি of free space. The value of mu 0 is 4 pi into 10 to the power minus 7 Henry per meter. This is known as permeability of free space, and the value of this is equal to 4 pi into 10 to the power minus 7 Henry per meter. Okay, তাহলে এখানে mu 0 divided by 4 pi can be written as 10 to the power minus 7 Henry per meter. So we can write that dB is also is equal to 10 to the power minus 7 into I dl sin theta divided by r square. Okay, next এরপরে আসছি ভেক্টর ফর্ম অফ দিস কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড। দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কিভাবে আমরা পাবো না ভেক্টর ফর্ম থেকেই আমরা পেয়ে যাব। এর ভেক্টর ফর্ম হবে dB is equal to mu 0 divided by 4 pi into I dl cross r divided by r cube. So what is the direction of dl? This is. What is the direction of r? That is the direction of r. So what is the direction of dl cross r? The direction of dl cross r can be dl এই দিকে r এই দিকে, that is downward direction. ডাউনওয়ার্ড। ঠিক আছে, তো এখান থেকেই আমরা dB এর ডাইরেকশন পেতে পারি। এবারে তোমাদের এই ডাইরেকশনের একটা শর্টকাট রুল শিখিয়ে রাখি। দেখ, ধরে নেওয়া যাক এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, দিস কারেন্ট ইজ ইকুয়াল টু I। তো এখানে যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আসবে সেটা যাবে এইভাবে। ঠিক আছে, এইভাবে মানে কি রকম না যখন এই পয়েন্টে আসছে তখন এই দিকে, এই পয়েন্টে এলে এই দিকে। তার মানে ধরে নাও এইটা হচ্ছে দিস ইজ দা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে এখানে লাইন অফ ফোর্সটা কেমন আসছে এইভাবে। তাহলে যখন এই পয়েন্টে এসে এইদিকে, যখন এই পয়েন্টে এসে ডাইরেকশনটা এইদিকে, যখন এই পয়েন্টে এইদিকে এন্ড সো অন এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এবারে ভাবো যখন এই পয়েন্টে এসে তখন ডাইরেকশনটা ডাউনওয়ার্ড, যখন এই পয়েন্টে এসে এদিকে, যখন এই পয়েন্টে এসে দিস ইজ দা ডাইরেকশন অফ দা ম্যাগনেটিক ফিল্ড। এই পয়েন্টে থাকলে এই ডাইরেকশনে যাবে। এটাকে সহজে মনে রাখার জন্য একটু বলে দিচ্ছি। ধরে নাও তুমি এই ডাইরেকশনে যাচ্ছ, লেটস কনসিডার ইউ আর ওয়াকিং এট দ্য সেম ডাইরেকশন অফ দ্য কারেন্ট, দেন ইফ দ্য পয়েন্ট ইজ অ্যালং দ্য রাইট সাইড অফ ইউ, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং ডাউনওয়ার্ড, and if the point is along left side, then the magnetic field will be along upward direction. তার মানে যেটা দাঁড়ালো, আমি যদি এই ডাইরেকশনে যাই, এই পয়েন্টের যে ম্যাগনেটিক ফিল্ড আসবে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কিভাবে দেখাই? ক্রস। এই পয়েন্টে হলে ডট। তাহলে যখন রাইট সাইডে থাকছে, রাইট হ্যান্ডের দিকে যখন থাকছে,
তখন বা রাইট সাইডের দিকে যখন থাকছে তখন কোন দিকে হচ্ছে না ডাউন, আর লেফট ডিরেকশনে হলে আপ, রাইটে ডাউন, লেফটে আপ। ওকে, এটা যদি মনে রাখো ইজিলি তোমরা কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারবে। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, যেই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে তুমি সেই সেম ডিরেকশনে যাচ্ছ, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে সেই পয়েন্টটা যদি রাইট সাইডে থাকে তখন সেখানে হবে ডাউনওয়ার্ড, রাইট থাকলে ডাউনওয়ার্ড, লেফটে থাকলে আপওয়ার্ড। কিন্তু যদি এখানে থাকে তখন কিন্তু আর এই রুলে বের করা যাবে না। যদি তোমরা মনে করো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন বের করতে হবে তখন এদিকে, সেটা আর ওই রুলে হবে না, তখন সেখানে ওটা দরকার নেই। ঠিক আছে, নিচে হলে এদিকে, তখন ওটা চলবে না, শুধুমাত্র রাইট সাইডে থাকলে ডাউনওয়ার্ড, লেফট সাইডে থাকলে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা হবে। ওকে, নেক্সট এরপরে আসছি আমি application of Biot-Savart's law. Application of Biot-Savart's law. First, magnetic field due to a straight wire ধরে নেওয়া যাক এই একটা স্ট্রেট ওয়্যার আছে, স্ট্রেট, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এখন আমাকে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। এখন ধরে নিচ্ছি এটা আর ডিসটেন্স দূরে, এইটা হলো পি পয়েন্ট। ঠিক আছে, তাহলে পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বের করব বাই ইউজিং বায়ো-সাভার্টস ল। প্রথমে কি করব, আমরা এইটা ধরে নিলাম ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে এল ডিসটেন্স দূরে একটা স্মল সেগমেন্ট ডিএল ধরে নিলাম। এই ডিএল থেকে এই যে ডিরেকশনটা, লেট আস কনসিডার এই ডিরেকশনটা হচ্ছে এক্স, ধরে নেওয়া যাক এই ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স ডিসটেন্স। ওকে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে কি ধরলাম, থিটা। এখন আমাদের কাছে এই ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করার যে রুলটা আছে সেই রুল অনুসারে আমরা লিখতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড at P is TB is equal to mu 0 divided by 4 pi I dl sin অ্যাঙ্গেল কত হচ্ছে দেখো, সাইনের অ্যাঙ্গেল কত, নট আলফা নট থিটা, আমি এই অ্যাঙ্গেলটা নেব বিকজ that is the direction of the dl, this is the direction of the dl, that is the direction of the x, so angle between these two is equal to, let us consider this is alpha। তাহলে এখানে dl যে ডিরেকশনে যাচ্ছে, x যে ডিরেকশনে যাচ্ছে তার সঙ্গে অ্যাঙ্গেল নিতে হবে, এটা নয়, বোঝা গেল? সুতরাং এই অ্যাঙ্গেলটা কত নিচ্ছি, আলফা। তাহলে এখানে sin আলফা ডিভাইডেড বাই ডিসটেন্স x তার স্কয়ার। ঠিক আছে, আরেকবার দেখো, the magnetic field due to a current element dl at a distance x at an angle alpha is equal to dB is equal to mu0 by 4 pi I dl sin alpha divided by x square, that is the nothing but, this is nothing but the Biot-Savart's law। ঠিক আছে, তাহলে এটা হলো Biot-Savart's law। এখন আমরা এই যে আলফার ভ্যালুটা পেয়েছি, এই আলফার ভ্যালুটাকে থিটা দিয়ে সাবস্টিটিউট করব। আমাদের এই যে আর এর ভ্যালুটা আছে, এই আর এবং থিটার দ্বারা এল এবং এক্স কে রিপ্রেজেন্ট করব। তাহলে কি কি চেঞ্জ করতে হবে, আলফা, এক্স, এল, এখানে আছে কি ডিএল আছে, আর আছে এক্স আছে, আর আছে আলফা। ঠিক আছে, এই তিনটিকে চেঞ্জ করতে হবে। আমাদের জানা আছে কোনটা, আর জানি,
এবং থিটা জানি। তাহলে দেখো ফার্স্ট ধরে নাও এটা ও, এটা পি, let us consider this point is equal to q point, এটা হলো q point। তাহলে from triangle OPQ, দেখো এই অ্যাঙ্গেল থিটা, this is equal to 90 degree, so you can write that alpha is equal to, that is the external angle, external angle opposite দুটো internal angle এর addition-এর সঙ্গে ইকুয়াল হবে, তার মানে alpha is equal to 90 degree plus theta, ঠিক আছে। so you can write that alpha is equal to 90 degree plus theta। now এটা গেল এক নম্বর। নাম্বার 2, এখানে যে x, r এর সঙ্গে x এর রিলেশনটা কেমন হবে? r by x is equal to cos theta, so you can write that x is equal to r sec theta, এটা গেল 2 নম্বর। এরপরে আসি 3 নম্বরে, l এর সঙ্গে r এর রিলেশনটা কি? l divided by r is equal to tan theta, so l is equal to r tan theta, but আমাদের দরকার কোনটা? dl, so differentiating both sides, r sec square theta d theta, this is equation number 3। তাহলে এই তিনটিকে আমরা এখানে সাবস্টিটিউট করব, this is equal to mu0 by 4 pi I dl is equal to r sec square theta d theta sin alpha is equal to sin 90 plus theta, now sin 90 plus theta is equal to cos theta, into cos theta divided by x square, where x is equal to r sec theta, so you can write that r square sec square theta, ঠিক আছে। আরেকবার দেখে নাও, এখানে আছে mu0 by 4 pi I dl sin alpha divided by x square, এখানে l alpha x, এই তিনটিকে আমরা রিপ্রেজেন্ট করব r এবং থিটা দ্বারা, সেই জন্য আমরা কি করেছি না, আমরা এখানে OPQ এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েছি। এখন from the triangle OPQ we can write that alpha is equal to 90 degree plus theta, so sin alpha is equal to sin 90 plus theta, this is equal to cos theta, তাহলে sin alpha এর জায়গায় বসলো cos theta। নাও এখানে এবারে দেখো নাম্বার 2, তাহলে sin alpha এর জায়গায় cos theta বসলো, এরপরে আসো x, r divided by x is equal to cos theta, r by x is equal to cos theta, so x is equal to r sec theta, তাহলে x এর জায়গায় বসলো r sec theta, স্কয়ার আছে বলে দুদিকে স্কয়ার করে দিলাম। নাম্বার 3, l by r is equal to tan theta, so l is equal to r tan theta, that is dl is equal to r sec square theta, dl is equal to r sec square theta। now we can substitute the value of dl is equal to r sec square theta d theta, এখানে দেখো এবারে কোনটা কোনটা কাটবে, sec square theta আউট হয়ে গেল, ওকে, আর একটা চলে গেল এই r এর সঙ্গে, তাহলে থাকলো কি দেখো cos theta d theta I by r, তাহলে mu0 divided by 4 pi I by r cos theta d theta। let's consider the angle between the end points of this wire is theta 1 and theta 2, if this is theta 1 then this will be minus theta 2, এটা theta 1 হলে এটা হবে minus theta 2, তাহলে আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা করব সেটা হবে minus theta 2 থেকে plus theta 1 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে, so the total magnetic field due to the total full of the wire AB, পুরো স্ট্রেট ওয়্যার AB এর জন্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত আসবে দেখো, total magnetic field B is equal to mu0 divided by 4 pi I divided by r integration cos theta d theta from minus theta to plus theta, ঠিক আছে। this is equal to mu0 divided by 4 pi into I divided by r into sin theta minus theta 2 plus theta 1, মানে হলো mu0 by 4 pi into I by r into sin theta 1 minus sin minus theta 2, mu0 divided by 4 pi I divided by r sin theta 1
plus sin theta 2. Okay, this is the expression of magnetic field due to a current segment A and B. Next, তাহলে এটাকে আমরা এই জায়গাটায় একটু লিখে রাখি। B is equal to μ0/4 pi I/r sin theta 1 plus sin theta 2। ঠিক আছে, এবারে দেখো এবারে আসছি অ্যাপ্লিকেশন অফ দিস ইকুয়েশন। এবারে আমরা এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন যাব। Number 1, magnetic field due to an infinite wire. Let's consider this is an infinite wire up to infinity. এবারে দেখো, ধরে নাও এইখান থেকে r ডিসটেন্স দূরে p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। তাহলে এখানে যে থিটা 1 টা আসবে, দিস ইজ থিটা 1। দেখো এটা যদি ইনফাইনাইট হয়, থিটা 1 এর ভ্যালুটা কত হয়ে যাবে? নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি। সিমিলারলি থিটা 2 ইজ ইকুয়াল টু অলসো 90 ডিগ্রি। সো হিয়ার থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে এই ইকুয়েশনটাই কি লিখতে পারি? b ইজ ইকুয়াল টু μ0/4 pi I divided by r sin 90 plus sin 90 degree. Sin 90 is equal to 1, that is 1 plus 1. Okay, তাহলে এখানে হলো 1, এটাও হবে 1, মানে হলো μ0/4 pi I by r into 2। ঠিক আছে, তাহলে b is equal to μ0/4 pi into 2I by r। Next, এরপরে আসছি নাম্বার 2, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সেমি ইনফাইনাইট ওয়্যার। হোয়াট ইজ সেমি ইনফাইনাইট ওয়্যার? সেমি ইনফাইনাইট ওয়্যার এর মানে হলো, ধরে নাও এই একটা ওয়্যার গেছে এইভাবে, এইদিকে কারেন্ট যাচ্ছে I, এটা হলো I, এটা এবারে ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। তখন এই রকম একটা পয়েন্টে ধরে নাও এই ডিসটেন্সটা হচ্ছে r, এই পয়েন্টটা p। দেখো এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, বাট এই দিকের অ্যাঙ্গেল থিটা 2 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি থিটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড থিটা 2 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। সো b ইজ ইকুয়াল টু μ0/4 pi into I by r sin 90 plus sin 0, or we can write that b is equal to μ0/4 pi I by r। ঠিক আছে, তাহলে এখানে হলো b সমান μ0/4 pi 2I by r, এখানে হলো μ0/4 pi I divided by r। This is application number 2. Next, এবারে আসছি থার্ড অ্যাপ্লিকেশন। Magnetic field due to an equilateral triangle of sides A। ধরে নাও এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে I, ঠিক আছে। এখন আমরা এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করব। তাহলে দেখো, যখনই আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করব, ধরুন এটা A B C, আগে আমাদেরকে ডিরেকশনটা দেখিয়ে দিতে হবে।
প্রথমে আসি এ বি পোরশনের জন্য। ঠিক আগের রুল দেখো, আমি যদি এই পথে যদি হেঁটে যাই, এটা থাকবে আমার লেফট সাইডে, তার মানে এখানে কোন দিকে হবে, লেফট ইজ ইকুয়াল টু আপ, লেফট ইজ ইকুয়াল টু আপ, তার মানে এটা হবে আপওয়ার্ড ডিরেকশনে। আপওয়ার্ড ডিরেকশনটা আমরা দেখাই এইভাবে। এবারে আসো এইদিকে, যদি কেউ এই পথে হেঁটে যায়, এটাও হবে লেফট, তার মানে আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে এ বি পোরশনের ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে, বিসি পোরশনের ম্যাগনেটিক ফিল্ড সেম ডিরেকশনে, সিমিলারলি সি এ পোরশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড সেম ডিরেকশনে পাবো, তার মানে তিনটাই আপওয়ার্ড ডিরেকশনে হবে। এখানে আপওয়ার্ড ডিরেকশনে তিনটা হলে অ্যাড করে দেব আমরা। টোটাল ম্যাগনেটিক ফিল্ড এ বি, বিসি, সি এ, এই তিনটির জন্য যা আসবে তাকে আমরা অ্যাড করে দেব। ওকে, তো এখানে প্রথমে আমরা কোন পার্টিকুলার পয়েন্ট এ বির জন্য ম্যাগনেটিক ফিল্ডটা বার করি। দেখো এই লেন্থটা হলো এ, তাহলে এইখান থেকে এই যে লেন্থটা, এই লেন্থটা কত হবে, দিস ইজ আর। আচ্ছা দেখো, এই পুরোটা যদি হাইট হয়, এইটা 2:1 এই রেশিওতে ভেঙে যায়, তাহলে হাইট হবে কতটা, h ইজ ইকুয়াল টু, আমরা জানি হাইটের সূত্র, ইকুয়েশন অফ হাইট √3 ডিভাইডেড বাই 2 ইনটু a। ঠিক আছে, তাহলে হাইট মানে হচ্ছে কি √3 ডিভাইডেড বাই 2 ইনটু a। নাও r ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই 3, দিস ইজ ইকুয়াল টু 1/3 ইনটু √3 বাই 2a, মানে হলো a বাই 2√3। এবার দেখো এই অ্যাঙ্গেলটা হলো θ1, এই দিকের অ্যাঙ্গেল হলো θ2। নাও এই পুরো অ্যাঙ্গেলটা কত হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, তার মানে θ1 ইজ ইকুয়াল টু θ2 ইজ ইকুয়াল টু 120/2, মানে হলো 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা আগের ইকুয়েশনটা বসাবো। তাহলে বি, এইটাকে ধরলাম, এইটার ম্যাগনেটিক ফিল্ড b1, সো b1 ইজ ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই I ডিভাইডেড বাই r sin θ1 প্লাস sin θ2। here μ0 divided by 4 pi I divided by a by 2√3 sin 60 degree plus sin 60 degree. Okay, sin 60 means √3 by 2 plus √3 divided by 2, মানে হলো 2 into √3 by 2, তার মানে শুধু √3। তাহলে এখানে আসবে μ0 by 4 pi into I by a into 2√3 into √3 into √3 means 3, 3 into 2 is equal to 6, তার মানে μ0 divided by 4 pi 6I divided by a। ওকে, এটাই হলো একটা সাইডের জন্য। সিমিলারলি b2 is equal to b3 is equal to same value μ0 by 4 pi 6I by a। So total magnetic field B is equal to 3 into μ0 divided by 4 pi into 6I divided by a, মানে হলো μ0 by 4 pi 18I by a। Okay, this is the equation of the magnetic field due to a equilateral triangle of sides A carrying current I। Next, এরপরে আসছি magnetic field due to a square। স্কয়ার লুপ, ধরে নাও একটা স্কয়ার লুপ আছে, তার সাইড হলো a, এই দিকে কারেন্ট যাচ্ছে I, লেটস ইজ P, এটা Q আর S। এবারে দেখো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড ডিরেকশনে হবে। এখানে আমি এই ভ্যালুটা হচ্ছে a, তাহলে এই ডিসটেন্সটা হবে a/2, সো ইউ ক্যান রাইট দ্যাট r is equal to a divided by 2। নাও অ্যাঙ্গেল কত হবে, দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটোই 45 ডিগ্রি, সো θ1 is equal to θ2 is equal to 45 ডিগ্রি। তার মানে b1 is equal to μ0 divided by 4 pi into I divided by r into sin θ1 plus sin θ2, this is equal to μ0 by 4 pi into I divided by a by 2 into sin 45 degree plus sin 45 degree is equal to μ0 divided by 4 pi 2I divided by a 2 into 1 divided by √2, μ0 divided by 4 pi
into 4 by root 2 I by a mu 0 divided by 4 pi into 2 root 2 I by a. Okay, this is the magnetic field due to the portion PQ. Now if we want to find out the magnetic field due to the whole of the square, then we can write that B is equal to 4 into VA V1. This is equal to mu 0 divided by 4 pi into 8 root 2 into I by a. Okay, এটা হলো তার ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট এরপর আমি এসেছি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ হেক্সাগন। দেখো symmetric hexagon ধরে নেওয়া যাক এরকম একটা হেক্সাগন আছে, এখানে প্রত্যেকটা সাইড হলো a। এখন আমরা এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করব এট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। দেখো এবারে এই লাইন জুড়ে দিলাম, এবারে এই লাইনটা কানেক্ট করলাম, এই পয়েন্টটা কানেক্ট করলাম। তাহলে আমি যদি এখন এইটুকু পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তখন কেমন আসবে? এখানে কারেন্ট যাচ্ছে I, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে এইটুকু পয়েন্টের জন্য আমি এটাকে এখানে এঁকে দেখাচ্ছি, এই ডিসটেন্স এটা এটা, ঠিক আছে। এই টোটাল 1 2 3 4 5 6 এই 6টা সাইডসের জন্য অ্যাঙ্গেল কত হচ্ছে 2 পাই। তাহলে এই একটা সাইডের জন্য অ্যাঙ্গেল কত হবে 2 পাই ডিভাইডেড বাই 6, দিস ইজ ইকুয়াল টু পাই বাই 3 মানে হলো 60 ডিগ্রি, ঠিক আছে, বা পাই বাই 3 রেডিয়ান, বা 60 ডিগ্রি। তাহলে দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, এখন আমাকে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে I, এইটা হলো R, এই ডিসটেন্সটা কত a, so you can write that R is equal to height মানে হলো √3/2 into a, this is R, θ1 is equal to θ2 is equal to 30 degree, so B is equal to, দেখো একসঙ্গে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, মানে 6 into হয়ে গেল mu 0 divided by 4 pi into I divided by R, R is equal to √3/2 into a into sin 30 plus sin 30, this is equal to 6 into mu 0 divided by 4 pi 2I divided by √3a into 2 into 1/2, মানে হলো mu 0 divided by 4 pi 4√3I divided by a, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সিমেট্রিক হেক্সাগন। নেক্সট এরপরে আসছি নাম্বার 6, magnetic field due to a symmetric polygon of sides n। ধরে নেওয়া যাক একটা পলিগন আছে, এর অনেকগুলো সাইড, কতগুলো সাইড n, ধরো প্রত্যেকটা সাইডের লেন্থ হলো a, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I। এখন আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে তার সেন্টার,
এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এখন আমি কি করব, এই পোরশনটাকে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে। এখানে যদি n সাইডস থাকে তাহলে অ্যাঙ্গেল টোটাল হবে 2 পাই ডিভাইডেড বাই n। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, তার অর্ধেক মানে পাই ডিভাইডেড বাই n। এদিকের অ্যাঙ্গেলটাও হবে পাই ডিভাইডেড বাই n। এই ডিসটেন্সটা যদি a হয় তাহলে এই পোরশনটা কতটা হবে, এই পোরশন হবে a ডিভাইডেড বাই 2, এই পোরশনটা হলো a বাই 2, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে এটা r, so we can write that r divided by a by 2, r divided by a by 2 is equal to r divided by a by 2 is equal to cot pi by n, ঠিক আছে। দেখো এটা হলো বেস, এটা হলো হাইট, তাহলে এখানে cot pi by n, তার মানে r is equal to a by 2 into cot pi by n, ঠিক আছে। এরপরে আসছি এইটুকুর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, তাহলে b1 is equal to mu0 by 4 pi I divided by r, এইটা হলো r, I by r into sin pi by n plus sin pi by n, okay, this is equal to mu0 divided by 4 pi into I divided by a by 2 cot pi divided by n, I divided by a by 2 cot pi divided by n into 2 sin pi by n. Cot pi by n is equal to cos pi by n into sin pi by n. So you can write that magnetic field due to a polygon of n side b is equal to n into b1. This is equal to n into mu0 divided by 4 pi into 4I divided by a sin square pi divided by n divided by cos pi by n, okay, বা আমরা লিখতে পারি mu0 divided by 4 pi 4I divided by a into sin by cos is equal to tan pi by n into sin pi by n, okay। এবারে আসছি নাম্বার 7। magnetic field due to a circular loop of radius r, capital R, দেখো ধরো এই একটা রেডিয়াস আছে r, এই সার্কেল রেডিয়াস দিস ইজ o। আমাকে এখন সেন্টার o তে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে I। এবারে কি করব, আমি এই যে ওয়্যারটা আছে এই ওয়্যারকে আমি কিভাবে লিখতে পারি, দেখো ধরে নাও এই একটা সাইডস, 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 দিস ইজ অ্যানাদার সাইড। তাহলে আমরা এখন বলতে পারি এই যে পুরো সার্কেলটা একটা পলিগনের মতো, যেই পলিগনের নাম্বার n is equal to tends to infinite, এই সাইডটা r। এখন আমি একটা পোরশনকে নিয়ে নিচ্ছি, this is equal to small r,
এটা হলো রেডিয়াস r, দিস ইজ দ্য রেডিয়াস r। এই অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম, পাই বাই n। তাহলে দেখো এই ডিসটেন্সটা আমরা কত পাবো, স্মল r ডিভাইডেড বাই ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু স্মল r ডিভাইডেড বাই ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু cos pi by n। সো স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R cos pi by n। ঠিক আছে, এবারে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই n, তাহলে এই সাইডের অ্যাঙ্গেলও পাই বাই n। তাহলে আমরা লিখতে পারি b ইজ ইকুয়াল টু n সাইডের জন্য n ইনটু করে দিলাম মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই ইনটু i ডিভাইডেড বাই r। এখানে r ইজ ইকুয়াল টু এটা লিখবো r cos pi বাই n। ঠিক আছে, ইনটু sin pi বাই n প্লাস sin pi বাই n। ঠিক আছে, this is equal to n into mu 0 by 4 pi into I divided by R into 2 into 10 pi by n। Okay, 10 pi by n। Now